Hello everyone, this is Pranab Kumar Boidu from Alpha Academy YouTube channel. Welcome to all of you to this amazing platform of Alpha Academy YouTube channel. তো তোমরা যারা কেমিস্ট্রি অনার্সের সেকেন্ড সেমিস্টারে রয়েছো এবং যাদের মাইনর বা এমডিসি কোর্স সেম 2তে কেমিস্ট্রি রয়েছে তাদের জন্য এই সমস্ত সিরিজটা থাকবে। তো তোমাদের যে সিলেবাস ছিল সেটার আমি ডিসকাশন অলরেডি করে দিয়েছি। তো সেই যে ডিসকাশন এই চ্যানেলে রয়েছে এবং তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও আমি ফার্স্ট সেমিস্টারে যখন ক্লাস করিয়েছিলাম তখনও সবাইকে নোটস আমি দিয়েছিলাম ফ্রি অফ কস্টে। তো এইবারেও সেম হবে, তার কোনো ব্যতিক্রম কিছু না। তো কেউ যদি অ্যাপে ফ্রিতে অ্যাড হতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর এবং ফার্স্ট কমেন্ট লিস্টে আমার কন্ট্যাক্ট নম্বর রয়েছে, ফার্স্ট কমেন্ট আমার পিন করা রয়েছে। তো সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্ট করে করতে পারো এবং আমি সেখানে কিছু ডিটেলস দিয়ে দেবো। দেওয়ার পর সেটা করলেই স্টেপ ওয়াইজ করলেই তুমি অ্যাপে জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে? সেই অ্যাপে তুমি কী পাবে? সেই অ্যাপে এই যে লেকচারটা দেবো সেই লেকচার প্লাস এই লেকচার রিলেটেড যে প্রবলেমসগুলো, ইউনিভার্সিটির প্রবলেমস, যে কোশ্চেন আনসারগুলো বেসিক্যালি আসে, তো সেই প্রবলেমসগুলো আমরা সেই অ্যাপে দেবো। সেখান থেকে তোমরা সলভ করে নিতে পারো, খাতায় নোট ডাউন করে নিতে পারো। সেগুলো ফলো করলেই মোটামুটি তোমাদের অনার্সের পার্ট বা মাইনরের পার্ট যা করার হয়ে যাবে, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট বা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস। সেই ইন্টারমিডিয়েট স্টাডিজের আমরা আজকে কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে? চলো শুরু করি। তো আমাদের এই ইন্টারমিডিয়েট স্টাডি করতে গেলে কার্বোক্যাটায়ন, কার্ব অ্যানায়ন এগুলো তো পরে আমরা আলোচনা করব, বাট এই রিয়াকশন ইন্টারমিডিয়েট সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই রিয়াকশন ইন্টারমিডিয়েটস বা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস কি, আসলে জিনিসটা কি। না, কোনো একটা রিয়াকশন যখন করি আমরা জানি রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট হয়, ঠিক আছে? এটা হয় এই রিয়াক্টেন্ট টু প্রোডাক্টের মাঝে যে কন্ডিশন ঘটে বা যে মিডিয়েটসটা ঘটে সেটাকেই বলা হয় রিয়াকশন ইন্টারমিডিয়েট বা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো এই রিয়াকশন বা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট অনেক রকমের হয়। তো আমাদের সিলেবাসে যেটা রয়েছে টোটাল 6 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? টোটাল 6 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ইজ কার্বোক্যাটায়ন। কার্বো, এটা হচ্ছে ক্লাসিফিকেশন, হ্যাঁ, classification of reactive intermediates. ওকে, সো ফার্স্ট হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন 2 নম্বর যেটা সেটা হচ্ছে কার্ব অ্যানায়ন, নট কার্বো অ্যানায়ন। অনেকে কার্বো অ্যানায়ন বলে, বাট কার্বো অ্যানায়ন বলে কিছু হয় না, কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়ন। নাম্বার 3 যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালস বা র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল। অ্যান্ড নাম্বার 4 যেটা সেটা হচ্ছে কার্বিং থাকে, কার্বিং। নাম্বার 5 যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রিন। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে অ্যারিন বা বেনজাইন, সরি 6 নম্বর যেটা সেটা হচ্ছে বেনজাইন, ZYNE, বেনজাইন বা অ্যারিন, ARYNE। এই কটাই হচ্ছে রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস, ঠিক আছে? রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস বেসিক্যালি এই কয়েক প্রকার হয়, 6 প্রকার হয়। তো সব কটা আমাদের সিলেবাসে নেই, 4টে রয়েছে, কার্বোক্যাটায়ন, কার্ব অ্যানায়ন, ফ্রি র্যাডিক্যালস আর কার্বিন, এই 4টে রয়েছে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আজকের টপিক।
টুডেজ টপিক। ঠিক আছে, আজকে আমরা এই টপিকটা অর্থাৎ কার্বোক্যাটায়ন নিয়ে আমরা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন কাকে বলে, কার্বোক্যাটায়নের স্ট্রাকচার কেমন হয়, কার্বোক্যাটায়ন কোথায় ইউজ হয়, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এইগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করবো এবং সেখান থেকে ইউনিভার্সিটি যে ধরনের কোশ্চেন দেয় বা কি ধরনের কোশ্চেন আসে আমি বেশ কিছু করাবো এবং বাকিটা উইথ সলিউশন এবং কিছু পোর্শন নর্মালভাবে সেটা আমি অ্যাপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সলভ করে নিতে পারো। আর যেগুলো আনসার উইথ দেবো মানে কোশ্চেন উইথ আনসার দেবো সেটা তোমরা খাতায় নিয়ে নিতে পারো, কারণ এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা আসে, যেহেতু আমরা কার্বোক্যাটায়ন নিয়ে পড়বো, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস এর ফার্স্ট পার্ট কার্বোক্যাটায়ন। তো এই কার্বোক্যাটায়নের ডেফিনেশনটা কি না, একটা অর্গানিক স্পিসিস, সেই অর্গানিক স্পিসিস যে অর্গানিক স্পিসিসটা একটা কার্বন অ্যাটম কন্টেন করছে অর্থাৎ বহন করছে এবং সেই কার্বন অ্যাটমটা পজিটিভ চার্জ হচ্ছে। ঠিক আছে, পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে, পজিটিভ চার্জ যুক্ত হয় সেই যে কার্বন অ্যাটম তার মোট 6টা ইলেকট্রন থাকছে। ঠিক আছে, সেই স্পিসিসটার মোট 6টা ইলেকট্রন থাকছে, সেই স্পিসিসটার, কার্বনটা না, সেই স্পিসিসটার, অর্গানিক স্পিসিসটার, অর্থাৎ 6টা কার্বন ইলেকট্রন মানে সে 8টা মানে অক্টেট রুল ফলো করছে না। তাহলে সেই জন্য আমরা লিখেছি যে কার্বোক্যাটায়ন ইজ অ্যান অর্গানিক স্পিসিস দ্যাট কন্টেন্স কার্বন অ্যাটম উইথ পজিটিভ চার্জ and such species have only 6 electron. 6 electron means it does not follow octet rule. এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো কার্বোক্যাটায়নটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, মনে করো আমাদের যেটা রয়েছে একটা কার্বন নিলাম CH3 নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা H নিই, H। ঠিক আছে, এবং তার সঙ্গে X নিচ্ছি। X নিলে এটার মানে কি হবে, রিঅ্যাকশনটা কি হয়? খুব সিম্পল, সবাই আশা করি জানো বিষয়টা, আমি একবার তাও বলে দিই না। এখানে তো দুটো ইলেকট্রন থাকছে, এখানে তো এই দুটো ইলেকট্রন থাকছে। এই দুটো ইলেকট্রনটা যখন রিঅ্যাকশনটা হচ্ছে তখন এই দুটো ইলেকট্রন পুরোটাই এই এক্স বাবু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এক্স বাবু নিয়ে নেওয়ার ফলে এখানে কি হবে, এখানে আমরা কি পাবো, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস পাবো, যেহেতু ইলেকট্রনটা গেইন করছে। ঠিক আছে, ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে এক্স মাইনাস এটা। আর এখানে কি পাবো আমরা না, এখানে আমরা যেটা পাবো খুব দেখা যাচ্ছে, এটা নিয়ে নিলে কি পাবো আমরা, 3টে হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেন বসলো, আর এই যে এখানে চলে গেল দুটো ইলেকট্রন, যেহেতু চলে গেল তাহলে এর থেকে কার্বনের 4টে হাত থেকে আমরা জানি দুটো হাত যদি নিয়ে নেয় তাহলে এখানে কি লিখবো আমরা, প্লাস দেবো। একটা হাত যদি 4টে হাতের মধ্যে একটা হাত নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ একটা হাতে দুটো ইলেকট্রন থাকছে, তাহলে এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। এইভাবেই কার্বোক্যাটায়নটা মানে তৈরি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। তো এই যে স্পিসিসটা রয়েছে, এই স্পিসিসে আমরা কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, এখানে আমরা কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, 6টা ইলেকট্রন, 3 সিগমা বন্ড রয়েছে, 3টে সিগমা বন্ড, একটা দুটো তিনটে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 3 সিগমা বন্ড। 3 সিগমা বন্ড হলে এটা কি হয়, এর যে ক্যারেক্টার হয়, তাহলে এটা কি হবে যদি আমরা এটাকে দেখি, তাহলে এটা কি হবে, sp2 হবে। 3 সিগমা বন্ড মানে কি, sp2 হবে, হাইব্রিডেশনটা sp2 হবে না। ঠিক আছে, sp2 হবে। এবং এই যে স্ট্রাকচারটা 6টা ইলেকট্রন যুক্ত এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল অনেকে বলে, বাট এটা ইলেকট্রোফিলিক। আমরা লিখে রাখি এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। তো এটাই হচ্ছে কার্বোক্যাটায়নের স্ট্রাকচার এবং তার যে কি কি জিনিসগুলো রয়েছে, এটা sp2, এটা ইলেকট্রোফিলিক, 3টে সিগমা বন্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই রকম চলছে। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন বেসিক্যালি দুই প্রকার হয়, একটা হচ্ছে
কার্বোনিয়াম আয়ন এবং আরেকটা হচ্ছে কার্বেনিয়াম আয়ন। কার্বেনিয়াম আর কার্বোনিয়াম, বেনিয়াম বোনিয়াম, ঠিক আছে, আমরা ডিসকাশন করবো এবার। চলো, তো সেটা একটু ডিসকাশন করবো এবং তাদের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। চলো, ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন জানতে গেলে আমাদের জানতে হবে এই কার্বোক্যাটায়ন কয় প্রকার। না, কার্বোক্যাটায়ন বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে কার্বেনিয়াম আয়ন আর একটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন, ঠিক আছে। তো এখানে বেশি কিছু জানার দরকার নেই, একটা জিনিস জানলে হয়ে যাবে, সেটা হচ্ছে এই যে কার্বোনিয়াম আয়ন, এখানে লিখে রাখতে হবে যে কার্বোক্যাটায়ন মিন্স অলওয়েজ কার্বেনিয়াম আয়ন, দ্যাটস ইট, এইটুখানি জাস্ট। এখানে একটু নোট হিসেবে লিখে রাখতে পারো স্টার মার্ক দিয়ে, যে কার্বোক্যাটায়ন অলওয়েজ, কার্বোক্যাটায়ন মিন্স অলওয়েজ, আমি লিখে রাখি, কার্বোক্যাটায়ন মিন্স অলওয়েজ কি হবে না, অলওয়েজ কার্বেনিয়াম আয়ন। কার্বেনিয়াম আয়ন, ঠিক আছে। এইটুখানি জানলেই আমাদের কার্বোক্যাটায়নের পার্ট মোটামুটি ভাবে অনেকটা আমরা চলে এসেছি। তো এই কার্বোক্যাটায়ন, এখানে একটা জিনিস বলে রাখি যে কার্বোক্যাটায়ন কোথায় কোথায় ইউজ হয়। কার্বোক্যাটায়ন অনেক জায়গায় ইউজ হয়। কোথায় কোথায় ইউজ হয় না, এটা অ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে, পরে আমরা যখন অ্যাডিশন রিয়াকশন পড়বো, থার্ড সেমে রয়েছে অ্যাডিশন, তো সেই জিনিসটা আমরা তখন পড়বো ইউজিং এর ক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে কার্বোক্যাটায়ন কোথায় কোথায় ইউজ হয়, আমি যেটা বলছিলাম, তো কার্বোক্যাটায়ন বেসিক্যালি অ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে ইউজ হয়। রিয়াকশনের ক্ষেত্রে ইউজ হয়, এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে ইউজ হয়, সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে ইউজ হয়, সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে ইউজ হয়। তখন যেভাবে ইউজ হবে তখন আমরা সেটা পরে ডিসকাশন করবো, বাট এইটুখানি জেনে রাখো যে কার্বোক্যাটায়ন বেসিক্যালি এই সমস্ত জায়গায় ইউজ হয়, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কি হয় না, আমাদের কার্বোক্যাটায়ন গুলো ইউজ হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। এই টপিকের পরের যে টপিক আসে, যেটা আসে আমরা সেটা দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে চারটে থাকে। একটা হচ্ছে রেজোনেন্স জানি আমরা, রেজোনেন্স মানেই হচ্ছে মেসোমারিক এফেক্ট, তারপর হচ্ছে হাইপার কনজুগেশন, এবং তারপর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, এবং লাস্ট যেটা থাকে আমরা অ্যারোমেটিসিটি দিয়ে কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা ডিসকাশন বা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তো আমরা আজকে সেই চারটে জিনিসগুলো দেখবো এবং সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখবো যে কিভাবে কি হচ্ছে। তো প্রথমে আমরা লিখে রাখবো যে চারটে জিনিস কি কি। না, চারটে জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, কি বললাম আমি, না রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি বলেছিলাম না, আমি বলেছিলাম হাইপার কনজুগেশন। অ্যান্ড নাম্বার 3 যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। অ্যান্ড নাম্বার 4 যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এটাই হচ্ছে কথা। তো আমরা সবার প্রথম যে এই চারটি পয়েন্ট আশা করি তোমরা লিখে নেবে। লিখে না লিখলে সেটা বা তোমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়, আমি আমার যতটুকু করানোর দরকার আমি সেগুলো করাচ্ছি, এবং এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে, এগুলো জানতে হয়। এগুলো না জানলে কিন্তু তুমি কোনো প্রবলেম সলভ করতে পারবে না, ঠিক আছে। তো আমরা প্রথমে রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট দিয়ে আমরা দেখব, বা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি দেখবো না, রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট, ঠিক আছে। রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট থেকে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, যে কি ধরনের কি জিনিসপত্র আসে রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট থেকে, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের যে ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করব সেই ক্যারেক্টার হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমরা রেজোনেন্স দিয়ে দেখব, ঠিক আছে। তো চলো
তো আমরা প্রথমে রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট নিয়ে আমরা কথা বলবো। এখান থেকে প্রবলেমসগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং সেই কোশ্চেন অ্যান্সারগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কীরকম কি আসছে এবং তার স্টেটমেন্টগুলো কীরকম কি হতে পারে। তো প্রথম কোশ্চেন লিখে রাখো যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি কম্পেয়ার দ্য স্টেবিলিটি compare the stability of the following of the following of the following ঠিক আছে। তো compare the stability of the following, আচ্ছা এটা করার দরকার নেই, between a b c তিনটে দিই। compare the stability between a b and c, compare the stability between a b and c, a b c তিনটে আমি দিয়ে দিই কি কি রয়েছে না। এবং আরেকটা যেটা ছিল ফিনাইল রিং ছিল, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে মনে করো যে বি। বি আমরা কোথায় নিয়েছিলাম না, বি আমরা এইটা নিয়ে কাজ করেছিলাম, আচ্ছা হাইড্রোজেন দিয়েছি, এই দুটো নিয়ে কাজ করেছিলাম। এই দুটো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে বি অ্যান্ড এটা হচ্ছে সি। সিতে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন এবং যেটা থাকছে সেটা হচ্ছে যে জাস্ট একটা স্ট্রাকচার দেবো না, দুটো একটা স্ট্রাকচার ছিল। আচ্ছা তো এই ছিল আমাদের প্রবলেম। আচ্ছা তো এই হচ্ছে এ বি অ্যান্ড সি, এই এটার মধ্যে স্টেবিলিটি আমাদের কম্পেয়ার করতে দিচ্ছে। এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আমরা দেখতে পাচ্ছি ফিনাইল রিং, এদের রেজোনেন্স হবে, হ্যাঁ হবে, অবশ্যই হবে। তিনটে ফিনাইল রিং এর রয়েছে, তিনটে ফিনাইল রিং মানে এর রেজোনেন্স কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে বেশি হবে, এর রেজোনেটিং স্ট্রাকচার মিডিয়াম হবে এবং এর যেহেতু একটাই ফিনাইল রিং তার জন্য এর রেজোনেন্স সবচেয়ে কম হবে, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে কম হবে। তাহলে করে দেখি কিভাবে কি আসছে না। প্রথমে এই বন্ডটা ব্রেক করে এখানে আসছে, এই বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করছে এবং এই বন্ডটা গিয়ে এই সিঙ্গেল বন্ডটাতে অ্যাটাক করছে। এটার ক্ষেত্রে সেম, এইটাতে এখানে গিয়ে অ্যাটাক করছে, এটা এখানে গিয়ে অ্যাটাক করছে, এটাও এখানে গিয়ে অ্যাটাক করছে। এটার ক্ষেত্রে এটা গিয়ে এখানে অ্যাটাক করছে, এটা গিয়ে এখানে অ্যাটাক করছে এবং এটা গিয়ে এই সিঙ্গেল বন্ডে গিয়ে অ্যাটাক করছে। তাহলে এর দেখতে পাচ্ছি অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এবং এটার ক্ষেত্রে আমরা যদি দেখি সেম হবে, এটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে এবং এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। এটার ক্ষেত্রেও সেম, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে এবং এটা গিয়ে এখানে অ্যাটাক করে স্টেবল হবে। এবং এটার ক্ষেত্রেও সেম, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে এবং এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে বেশি আসে। তাহলে ডিউ টু গ্রেটার অ্যামাউন্ট অফ রেজোনেটিং স্ট্রাকচার, আমরা লিখে রাখতে পারি যে ডিউ টু গ্রেটার অ্যামাউন্ট অফ resonating structure is more stable, the increasing order of stability, আমরা লিখে রাখি যে due to greater amount of resonating structure the increasing order of stability, the increasing order of stability, increasing order of stability is A, B, C.
এবং এই নিচে একটুখানি লিখে রাখবো যে ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। জাস্ট এতটুকু লিখলেই এখানে তোমরা 2-3 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তো কম্পেয়ার দ্য স্টেবিলিটি বিটুইন এ বি অ্যান্ড সি দিয়েছিল, তিনটে স্ট্রাকচার আমি দিয়েছিলাম, বলেছিলাম যে কে বেশি স্টেবল। আমরা দেখতে পাচ্ছি রেজোনেটিং যদি স্ট্রাকচার করি, এর রেজোনেন্স কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। তারপর এর মিডিয়াম হচ্ছে, যেহেতু দুটো ফিনাইল রিং রয়েছে সেই জন্য মিডিয়াম। এর তিনটে রয়েছে, সবচেয়ে বেশি ফিনাইল রিং রয়েছে যার জন্য এর রেজোনেটিং স্ট্রাকচারটা সবচেয়ে বেশি, এবং এর একটা ফিনাইল রিং রয়েছে যার জন্য এর রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে কম। তাই জন্য আমি লিখেছি ডিউ টু গ্রেটার অ্যামাউন্ট অফ রেজোনেটিং স্ট্রাকচার দ্য ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি ইজ এ বি অ্যান্ড সি, এটা যেটা রয়েছে সেরকম করেছি। এবং তারপর আমরা নিচে লিখে দিয়েছি এইরকম একটা মার্জিন, মানে অ্যারো এরকম অবশ্যই তোমরা দেবে, না হলে টিচারকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের। উনি বুঝতে পারবেন বাট তোমাকে লিখে দেখাতে হবে। সবই জানেন উনি, বাট তারপরেও উনি না জানার ভান করবেন, তো সেটা করতে হবে, না হলে আমার চাপ আছে, নম্বর দেবে না। তো সেই জন্য আমরা লিখে গেছি যে ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। আশা করি বুঝতে পেরেছি। এই রিলেটেড কিছু প্রবলেম আমি অ্যাপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। দু নম্বর যেটা আসবো আমরা, সেটা আমরা ইন্ডাকটিভ এফেক্ট ক্ষেত্রে আসতে পারি বা অন্য টপিকে, সেটা আমরা দেখছি, ঠিক আছে। তো চলো নেক্সট টপিকে যাই। আমরা যে প্রবলেমটা করব সেটা আমরা ইন্ডাকটিভ এফেক্টের উপর বেস করে আমরা প্রবলেমটা করব। তো কোশ্চেন লেখো যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি, compare the stability of compare the stability between চারটেই তো দেবো, হয় between A, B, C and D and D, ওকে। তো A দিয়েছি আমি কার্বন CH3 প্লাস, তারপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে যে CH3H, তারপর আমরা দেবো কোনো একটাই তো দেবো, তো একটা যেহেতু সিঙ্গেল দেবো তাই হাইড্রোজেন প্লাস CH3, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে CH3। তো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C অ্যান্ড এটা হচ্ছে D। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আলফা হাইড্রোজেন যদি আমরা দেখি, কার আলফা হাইড্রোজেন এই সংখ্যাটা, এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের উপর প্রত্যেকেরই, কিন্তু এদের প্রত্যেকেরই ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে। যদি আমরা আলফা হাইড্রোজেন সংখ্যা দেখি তাহলে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আমরা একটু লিখি, এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, ওকে। তো আমরা যদি এখানে আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করি, আলফা হাইড্রোজেন কটা হবে? এর তিনটে, তাহলে কতগুলো হচ্ছে? টোটাল হচ্ছে 9 আলফা হাইড্রোজেন। এটা হচ্ছে আলফা কার্বন, সেই আলফা কার্বনের টোটাল কটা না, আলফা হাইড্রোজেন রয়েছে 9টা আলফা হাইড্রোজেন, এ রয়েছে 6টা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন, এ রয়েছে 3টে আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এ রয়েছে 3টে আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে যার আলফা হাইড্রোজেন সংখ্যা যত বেশি, ঠিক আছে, সে তত বেশি স্টেবল। তাহলে এ বেশি স্টেবল, বি বেশি স্টেবল, সি বেশি স্টেবল, দেন ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে if we move from D to C to B to A, if we move from if we move from তাহলে আমরা কি লিখবো না, if we move from D to C to B to A, then the stability
if we move from D to C to B to A, then the stability increases. Then the stability increases. So the stability of carbocation is the stability of carbocation is কি হবে না এটা হবে আর নিচে কি লিখবো বলেছিলাম যে ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি increasing order of stability এই কটা এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এফেক্টের উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা। আশা করি এই প্রবলেমটা কারোর কোনো প্রবলেম নেই। কম্পেয়ার টু স্টেবিলিটি বিটুইন এ বি এন্ড সি, এ বি সি অ্যান্ড ডি, চারটে স্ট্রাকচার দিয়েছিলাম। কার আলফা হাইড্রোজেন সংখ্যা সবচেয়ে বেশি, না এর আলফা হাইড্রোজেন সংখ্যা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ মুভ ফ্রম ডি টু সি টু বি টু এ, দেন এখানে আমরা একটুখানি অ্যাড করে দিতে পারি, দেন দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইজ ইনক্রিজেস, সো দ্য স্টেবিলিটি ইজ ইনক্রিজেস। ঠিক আছে, এখানে তোমরা লিখে নিতে পারো, অ্যাড করে নিতে পারো, দেন দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইজ ইনক্রিজেস, সো ইনক্রিজেস, সো লিখে এইটা, সো দ্য স্টেবিলিটি is increases, stability is increases, so the stability is increases, so the stability of carbon is এটা। ঠিক আছে, আই হোপ সবার ক্লিয়ার, কারোর কোথাও কোনো ডাউট নেই। কারোর কোনো কোথাও যদি ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি যতটা যে জানি আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইপার কনজুগেশন দিয়ে। ঠিক আছে, হাইপার কনজুগেশন ফ্যাক্টরটা দিয়ে আমরা স্টেবিলিটি অফ কার্বোকার্বনটা দেখব। ঠিক আছে, তো চলো। আচ্ছা, এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনটা লিখে রাখো যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি of the following না, between A, B, C and D। ঠিক আছে, তো ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি দিয়ে দিই, হাইড্রোজেন দিয়ে দিই, তিনটা হাইড্রোজেন। আচ্ছা, তারপর আসবো CH3, হাইড্রোজেন। তারপর আমরা যেটা করব CH3 হাইড্রোজেন প্লাস চার্জ, কার্বন, CH3 প্লাস চার্জ। ঠিক, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা হাইপার কনজুগেশনটা করি আমরা কি দেখতে পাবো না, আমরা দেখতে পাবো যে হাইপার কনজুগেটিভ যে হাইড্রোজেন, আমরা লিখে রাখি যে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন H+, এটা যদি আমরা দেখি কার কতগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন রয়েছে, না এর ক্ষেত্রে 0 রয়েছে, এর ক্ষেত্রে 3টে রয়েছে। ঠিক আছে, এর ক্ষেত্রে কতগুলো রয়েছে, 3টে। এর ক্ষেত্রে রয়েছে কটা, 3 আর 3 6, আর এর ক্ষেত্রে 3 থেকে 9, 9টা হচ্ছে। ঠিক আছে, 9টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। যার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন সংখ্যা সবচেয়ে বেশি সে তত বেশি স্টেবল। ঠিক আছে, সে তত বেশি স্টেবল। আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো যে কে বেশি স্টেবল, না যার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, মানে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন সংখ্যা যত বেশি, আমরা যদি এই লেফট থেকে রাইটের দিকে যাই, যত যাব তার স্টেবিলিটি তত ইনক্রিজ হবে, স্টেবিলিটি ইনক্রিজেস।
স্টেবিলিটি ইনক্রিজেস। তো কারণ কি না, কারণ হচ্ছে এর হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন 0, এর 3টে রয়েছে, এর 6টা রয়েছে এবং এর 9টা রয়েছে, সেই কারণে। ঠিক আছে, তাহলে হাইপার কনজুগেশনের যে স্ট্রাকচারাল যে মেথডটা, মানে যে প্রবলেমটা, আশা করি ক্লিয়ার হয়েছে, আর কারোর কোনো ডাউট নেই। এবার আমরা যেটা দেখবো যে অ্যারোমেটিসিটি টুকটাক নিয়ে যদি দেখার হয় আমরা দেখছি, এবং বাকি কিছু প্রবলেম, দুটো একটা প্রবলেম নিয়ে আলোচনা করলেই এবং কিছু প্রবলেম আমরা দিয়ে দিলে আমাদের কার্বোক্যাটায়নের পার্টটা পুরোপুরি শেষ। ঠিক আছে, মানে এইগুলোই দরকার হয়, বেসিক্যালি এইগুলো দরকার হয়, এর বাইরে আপাতত কোনো কিছু প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় সেটা পরে বলে দেবো, যাই হোক। তো আপাতত এইগুলো করলেই চলবে। চলো নেক্সট পার্টটা দেখি। এবার তোমাদের কিছু কোশ্চেন আমি দেবো, মানে কিছু কোশ্চেন আমি কয়েকটা প্রশ্ন দেখাবো, বাকি প্রশ্নগুলো আমি দেবো এবং তার সলিউশন আমি দিয়ে দেবো। সেগুলো করলেই আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো মনে করো আমরা যদি ব্রিজহেড কম্পাউন্ড নিই, ব্রিজহেড কম্পাউন্ড আশা করি সবাই জানো যে ব্রিজহেড কম্পাউন্ডটা কি বেসিক্যালি, যে এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এটা হচ্ছে এ। আচ্ছা মনে করো এরকম একটা রয়েছে, এটা হচ্ছে এখানে প্লাস চার্জ, এটা হচ্ছে বি, এবং আরেকটা যেটা রয়েছে সেটা মনে করো এরকম রয়েছে। এরকম রয়েছে। ঠিক আছে, এরকম না লিখে তোমরা এরকম করতে, এটা এরকম না, একটু বড় করা যেতে পারে, এরকম আছে, এরকম আছে। ঠিক আছে, এবং এখানে পজিটিভ চার্জটা রয়েছে, তাহলে কে বেশি স্টেবল? এখানে এখানে যদি আমরা দেখি তাহলে কে বেশি স্টেবল হবে না? প্রথমত যেটা স্টেবল, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সেম স্ট্রাকচার, জাস্ট এই উপরের পার্টটা আলাদা। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা একটা পার্ট হচ্ছে, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে। তাহলে প্রবলেমটা হবে এরকম, ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, ইনক্রিজিং অর্ডার অফ আচ্ছা ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, এই ধরনের কিছু প্রবলেম আর কি করতে হয়। আচ্ছা ফেট অফ কার্বোকাইডেন্স রয়েছে, যেগুলো খুব একটা বেশি কিছু আপাতত দরকার নেই, যেগুলো দরকার আমি সেগুলো করিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো প্রবলেম হবে না আই হোপ। তো সেগুলো করলেই হয়ে যাবে, কোনো রকম খুব একটা বেশি কিছু করার নেই, যেগুলো করাচ্ছে এগুলো করলে এবং আমি যেগুলো অ্যাপে দিয়ে দেবো সেগুলো সলভ করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখি যদি কোনো প্রবলেম পাই, আপাতত করানোর জন্য একটা ইম্পর্টেন্ট প্রবলেম যদি করানোর হয় দেন আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো, একটা পেয়েছি, একটা প্রবলেম পেয়েছি, চলো সেই প্রবলেমটা একটুখানি করিয়ে দিয়ে আর মোটামুটি আমরা আজকের ক্লাসটা শেষ করবো, এবং যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা দেখো, সেগুলো করলেই আর কি মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে এই প্রবলেমটা দিয়ে দিয়েছে, এই প্রবলেমটা দেওয়ার পর আমাদেরকে বলেছে যে ক্যালকুলেট করতে বলেছে যে কে বেশি স্টেবল। আচ্ছা এই যে স্ট্রাকচারটা আমরা পেয়েছি এটা কি রেজোনেন্স হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে। কিভাবে হবে না, বোথ সাইড দিয়ে রেজোনেন্স হতে পারে। এটার ক্ষেত্রে, এটা যে ক্ষেত্রে যদি আমি করি, এটা একবার এটা দিয়ে হবে আর একবার এটা দিয়ে হবে। এটার ক্ষেত্রে যদি করি সেম, একবার এটা দিয়ে হবে, একবার এটা দিয়ে হবে, আরেকবার কি হবে, আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে করছি, হ্যাঁ এটা আমি অন্য কালার দিয়ে করছি। আচ্ছা একবার উপর থেকে হবে আর একবার নিচে থেকে হবে, একবার উপর থেকে হবে আর একবার নিচে থেকে হবে, একবার এখান থেকে হবে আরেকবার কি হবে না এখান থেকে হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দুটো, এটার ক্ষেত্রে কি হবে, একবার এখান থেকে হবে আর একবার এখান থেকে হবে, আর একবার এখান থেকে হবে, এখান থেকে হবে, আর একবার এখান থেকে হবে, একবার এখান থেকে হবে। তাহলে আমরা যদি একটার ক্ষেত্রে আমরা রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা করবো, বাকিগুলো হয়ে যাবে, প্রবলেম হবে না।
বুঝতে পারবে, একটা করে দিলে টিচার বুঝে যাবে, ঠিক আছে? তো সেটা আমরা করি না। যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি আমরা কি পাবো না, যদি আমরা এই লালটার ক্ষেত্রে করি প্রথমে, যদি এই বন্ডটা চলে আসে দেন আমরা কি পাবো, এটা এরকম পাবো না? এটা ছিল সিঙ্গেল বন্ড, এরকম স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারটা যখন এখানে চলে আসে তাহলে আমরা কি ডাবল বন্ড পাচ্ছি, কার্বন ছিল কার্বন হলো, CH3 ছিল CH3 বসলো, CH3 ছিল CH3 বসলো, এবং এখানে প্লাস চার্জটা চলে আসলো। এবং এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাবো না, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি গ্রিন কালারটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাবো না, আমরা যে উপরেরটা ঠিক থাকছে নিচেরটা বেরিয়ে আসছে, অর্থাৎ আমরা স্ট্রাকচারটা এরকম পাবো। যেহেতু এইটা এপারে আছে তাহলে ডবল বন্ড এখানে হয়েছে, এখানে কার্বনটা থাকবে, এখানে CH3 হচ্ছে, এখানে CH3 হচ্ছে, আর এটা হচ্ছে প্লাস চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দুটো স্ট্রাকচার হলো, এটার ক্ষেত্রে তাহলে কতগুলো হবে, এটার ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে ওরকম আরো দুটো চারটে হবে, এটার ক্ষেত্রে কটা হবে, 6টা হবে। এখানে তাহলে আমরা একটু ছোট করে লিখে রাখি যে 2 রেজোনেটিং স্ট্রাকচার, 2 রেজোনেটিং স্ট্রাকচার, এখানে কতগুলো পাবো, 4 রেজোনেটিং স্ট্রাকচার। এগুলো কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস পাওয়া খুব চাপের হয়ে যাবে। এখানে আমরা কটা পাবো, এখানে 6 রেজোনেটিং স্ট্রাকচার পাবো, রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো, ঠিক আছে? তাহলে আমরা স্টেটমেন্টটা লিখতে পারি কি, যার যত রেজোনেটিং, এখানে রেজোনেন্স কি হচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, এখানে আমরা দুটো রেজোনেন্স করে আমরা কি দেখতে পাচ্ছি না, রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স কিন্তু স্টেবিলাইজ। তো কিছু ইস্যুর কারণে আমি একটুখানি পিছিয়ে গেছিলাম, যাই হোক। তো এখানে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, এটার ক্ষেত্রে দুটো স্ট্রাকচার হচ্ছে, এটার ক্ষেত্রে 4টে স্ট্রাকচার, এটার ক্ষেত্রে 6টা স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো করার দরকার নেই, এই দুটো করলেই বুঝে যাবেন। তো এখানে আমি স্টেটমেন্ট একটু লিখে দিই যে ইফ উই মুভ ফ্রম A to B to C, then the number of resonating structure is gradually increases, ঠিক আছে? So the stability of carbocation is কি হবে না, A, এটাই হবে। কেন না, আমরা যখন দেখবো যে এর দুটো স্ট্রাকচার হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এই 4টে রেজোনেটিং স্ট্রাকচারে 6টা রেজোনেটিং স্ট্রাকচার, তাই যার 6টা রেজোনেটিং স্ট্রাকচার সে তো সবচেয়ে বেশি স্টেবল হবে না, ঠিক আছে? সে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হবে, যার জন্য কি হবে যে না, রেজোনেটিং স্ট্রাকচার যেহেতু বেশি, তার জন্য আমরা যেটা দেখবো যে সিটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, দেন বি, দেন এ। তাই এখানে লিখে রাখবো যে ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম ছিল এবং তার সলিউশন আমি দিয়ে দিলাম। এই রকমের কিছু প্রশ্ন কার্বোক্যাটায়ন থেকে আসে, সেই সমস্ত প্রশ্ন ইয়ার ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তর আমি মোটামুটি অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? তো কারোর যদি কোনো ডাউট থেকে থাকে তারা কমেন্ট করতে পারো, এবং অ্যাপে যারা রয়েছে তারা অ্যাপ থেকে ডাউট জিজ্ঞাসা করতে পারো, আমার সাথে যোগাযোগ করে সেখান থেকে ডাউট জিজ্ঞাসা করতে পারো। আর যারা অ্যাপে জয়েন হওনি তারা কীভাবে জয়েন হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, তো সেইভাবে অবশ্যই তোমরা জয়েন হতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো। পরে আমরা আর একদিন দুদিনের মধ্যেই আমরা কার্ব অ্যানায়ন নিয়ে আলোচনা করব, এবং তার যে ফ্যাক্টরগুলো রয়েছে, তার যে স্টেবিলিটিগুলো রয়েছে, স্টেবিলিটি ফ্যাক্টর, সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ভিডিওটার মজা নাও, এনজয় করো, লেকচারটাকে দেখো, আর বন্ধুবান্ধব যারা রয়েছে তারা অবশ্যই শেয়ার করে দিও অন্যান্য কলেজের বন্ধুবান্ধবদেরকে, যাদের কেমিস্ট্রি অনার্স, যাদের কেমিস্ট্রি মাইনর, এবং যাদের MDC কোর্সে কেমিস্ট্রি রয়েছে,
অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিও, এবং স্পেশালি যাদের সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি রয়েছে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের পরের ভিডিওটা নিয়ে, ঠিক আছে? চলো টাটা।